আগের মতো সংকোচনমুখী পদক্ষেপ নিয়ে বৃহস্পতিবার চলতি ২০২৪-২৫ অর্থ বছরের প্রথমার্ধের মুদ্রানীতির প্রকাশ করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এবারও মুদ্রানীতির মূল লক্ষ্য হবে নীতি সুদের হার বাড়ানো ও টাকার সরবরাহ কমানো, যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা যায়। গত মে মাসে সুদ হার বাজার ভিত্তিক করার পর এরই মধ্যে তা ১৬% উঠে, পাশাপাশি ডলারের দাম বেড়ে ১১৮ টাকায় উঠেছে। এরপরও মূল্যস্ফীতি বাড়ছে, সেজন্য নীতি সুদ হার আরও বাড়ানো হতে পারে। পাশাপাশি নেওয়া হতে পারে নতুন উদ্যোগ। জানা যায়, এতদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে মুদ্রানীতি ঘোষণা করা হলেও এবার শুধু ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রবেশাধিকার নিষেধাজ্ঞা দেওয়ায় এই নিয়ন্ত্রক সংস্থার সব অনুষ্ঠান বর্জন করে চলেছে বাংলাদেশ ব্যাংকের সাংবাদিকরা। বরাবর সুদ হার বাড়িয়ে নিয়ন্ত্রণে আসছে না মূল্যস্ফীতি। ডলারের দামও আগের থেকে বাড়ছে। রয়েছে বৈদেশিক লেনদেনের ভারসাম্যহীনতাও। এসব সমস্যার সমাধান আগামীকাল ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৬ মাসের জন্য মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। কি থাকছে এই মুদ্রানীতিতে, এই নিয়ে আলাপে যেতে চাই। আমাদের সাথে এখন যুক্ত করে নিচ্ছি ব্যাংক খাত বিশ্লেষক ফারুক মইনুদ্দিনকে। জনাব ফারুক মইনুদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশ ব্যাংক চলতি বছর নীতি সুদ হার ২ দফায় বাড়িয়েছে। অর্থনীতিতে টাকার প্রবাহ কমিয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক, কিন্তু সেই চেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি। এবার কি নীতি সুদ হার বাড়িয়ে মূল্যস্ফীতির লাগাম টানা যাবে? ধন্যবাদ আপনাকে। মূল কথা হচ্ছে যে আসলে সেন্ট্রাল ব্যাংকের সবসময়কার এটা তাদের উদ্দেশ্য থাকে যে তাদের মনিটারি কন্ট্রোলের মাধ্যমে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা। এটি তো সেন্ট্রাল ব্যাংকের অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটি। এখন কথা হচ্ছে যে আমরা দেখেছি বিগত দুইটি মুদ্রানীতি ঘোষণার সময় নীতি সুদ হার বাড়ানো হয়েছে এবং তার প্রধান উদ্দেশ্য ছিল মুদ্রাস্ফীতিকে কন্ট্রোল করা। কিন্তু আপনি বলছেন এবং আমরাও জানি, জনগণও জানে যে আমাদের মূল্যস্ফীতি কিন্তু যে উদ্দেশ্য করা হয়েছিল মূল্যস্ফীতি কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। এখন কেন আসেনি তার একটি প্রধান কারণ হচ্ছে আপনার মুদ্রা নিয়ন্ত্রণ করে কিংবা ঋণ প্রবাহ নিয়ন্ত্রণ করে, অর্থ প্রবাহ বাজারে নিয়ন্ত্রণ করে যে মূল্যস্ফীতিকে কন্ট্রোল করা যায় সেটি হচ্ছে যদি চাহিদাজাত মূল্যস্ফীতি হয়। ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে যে মূল্যস্ফীতি হয় সেটিকে কিন্তু এইভাবে কমানো সম্ভব এবং সেটি কিন্তু ধ্রুপদী একটি পদক্ষেপ এবং ধ্রুপদী তত্ত্বে তাই বলে। কিন্তু আমাদের দেশে মূল্যস্ফীতির যে আপনার নেচারটা, টাইপটা মূল্যস্ফীতির, আমাদের দেশে মূল্যস্ফীতি হচ্ছে আপনার কস্ট পুশ ইনফ্লেশন। কারণ উৎপাদন খরচ বেড়ে যাওয়া কিংবা প্রকিউরমেন্ট কস্ট বেড়ে যাওয়ার কারণে যে মূল্যস্ফীতি হয় সেটিকে কিন্তু কেবলমাত্র মুদ্রানীতি দিয়ে কিংবা সুদের হার বাড়িয়ে দিয়ে, অর্থ প্রবাহ কমিয়ে দিয়ে তাকে কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না। সে কারণে কিন্তু আমরা এটা সুফল এখনো পাইনি। যদিও আমরা আশাবাদী মানুষ, কেন্দ্রীয় ব্যাংকও আশা করছে বছরের শেষে গিয়ে হয়তো কমে আসবে। আমরা বিশ্বাস করতে চাই এবং আশা করতে চাই হয়তো কমবে, কিন্তু কোন ভাবে কমবে, শুধুমাত্র মুদ্রানীতির মাধ্যমে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা যাবে সেটি ঠিক হবে বলে আমার মনে হয় না। তার সাথে আরো কিছু জিনিস যুক্ত করতে হবে। একই সাথে আমরা যদি দেখি যে দেশে ডলার সংকট চলছে, একই সাথে টাকারও সংকট রয়েছে, সেইখানে আবার রিজার্ভও আমরা দেখছি যে প্রয়োজনের তুলনায় কম রয়েছে। রিজার্ভ নিয়ে অনেক টানাটানি চলছে। এই অবস্থায় মুদ্রানীতিতে কেমন উদ্যোগ নেওয়া প্রয়োজন? দেখেন, মূল কথা হচ্ছে মুদ্রানীতির যে বিষয়টি, সেখানে আপনার রিজার্ভের সাথে যদি যোগ করেন, সেখানে যে কাজটি করা উচিত ছিল, আমরা সবসময় বলে এসেছিলাম যে ডলার এবং টাকার যে বিনিময় হার সেটিকে বাজার ভিত্তিক করে আনা। এখন কথা হচ্ছে করা হয়েছে কিংবা করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে রোলিং পেগ এর মাধ্যমে। এই কাজটি অনেক আগে থেকে করা শুরু করা উচিত ছিল এবং সেটি ধীরে ধীরে করা উচিত ছিল। এই ধীরে ধীরে না করার ফলে যেটি হচ্ছে সেটি হচ্ছে হঠাৎ করে আপনার টাকা ডলার বিনিময় হারটিকে হঠাৎ এমন ভাবে পরিবর্তন করা হলো বাজারের কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য, সেটা একটা বড় ধাক্কা লেগেছে। এই ধাক্কাটি সামাল দিতে আসলে সবারই খুব কষ্ট হচ্ছে, যেটি দীর্ঘ কয়েক বছরের প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত ছিল। যাই হোক, লেট এটা করা হয়েছে, এটা একটা ভালো পদক্ষেপ বলে মনে করি। এবং আর যে বিষয়টি আপনি যেটা বলছেন মুদ্রানীতিতে কি করা উচিত, আপনার ডলারের ক্রাইসিস এটসেট্রা কিংবা রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে, এখানে মুদ্রানীতির চাইতে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে বাজার মুখী তো করা হয়েছে বটে, কিন্তু এট দ্য সেম টাইম আমাদের ডলারের প্রবাহ তো বাড়াতে হবে। মানে
বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে হবে। এই প্রবাহ বাড়ানো আমাদের দুটো মাত্র কিংবা তিনটি আমাদের সোর্স আছে। একটি প্রধান সোর্স হচ্ছে রপ্তানি আয়, দ্বিতীয় সোর্স হচ্ছে আপনার আমাদের মানব সম্পদ রপ্তানি করে আমরা যে রেমিটেন্স পাই সেটি, আর বাকিটা হচ্ছে বৈদেশিক ঋণ কিংবা বৈদেশিক গ্র্যান্ট এটসেট্রা। তো সুতরাং রপ্তানি কিন্তু চাইলেই কিন্তু সাথে সাথে বাড়ানো যায় না, এমনকি আপনার রেমিটেন্সে যে আমাদের আরেকটি খুব বড় খাত রেমিটেন্স, সেখানে বাড়ানোর জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া প্রয়োজন আছে বলে মনে করি। কারণ আমাদের রেমিটেন্স সবগুলো কিন্তু অফিসিয়াল চ্যানেলে আসে। অফিসিয়াল চ্যানেলে আনার জন্য যে কিছু নীতি গ্রহণ করা উচিত ছিল সেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। শুধুমাত্র আর্থিক প্রণোদনে দিয়ে যে আপনি অফিসিয়াল চ্যানেলে ডলার আনতে পারবেন সেটা করা যাবে না। একটু মে মাসের সুদ হার বাজার ভিত্তিক করার পরও এরই মধ্যে তা বেড়ে 16 থেকে 18% চলে গেছে। সুদের হার আরো বাড়তে দেয়া ঠিক হবে কিনা আপনার কাছে কি মনে হয়? দেখেন, এখন প্রথম কথা হচ্ছে সুদের হার যেটা মানে নীতি সুদের বাড়ালে সুদের হার বাড়বে। এখন সুদের হার বাড়তে দেওয়া উচিত কিনা এটা আপনি দুই পার্সপেক্টিভ থেকে দেখতে পারেন। প্রথম পার্সপেক্টিভটা আমরা অর্থনীতিবিদরা যারা মনে করি তারা মনে করি সুদের হার আরো বাড়ানো উচিত, বাড়ালে বাজারে ঋণ প্রবাহ কমে আসবে। আবার ব্যবসায়ী মহলের পার্সপেক্টিভ থেকে তারা কিন্তু এটা কিছুতে মেনে নেবেন না। এখানে তাদের একটা বড় অজুহাত কিংবা তাদের একটা বড় দাবি হচ্ছে যে সুদের হার বাড়ালে তাদের কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যায়। কিন্তু এই কথাটি আমি মানতে রাজি নই পুরোপুরি। কারণ কথা হচ্ছে কেবলমাত্র সুদের হারের উপরে বিনিয়োগ এটসেট্রা নির্ভর করে না। সুদের হার একটি মাত্র নিয়ামক যেটাতে আপনার বিনিয়োগ নিয়ন্ত্রিত হয়। আমরা 80-র দশকের দিকে যদি তাকাই, 80-র দশকের মাঝামাঝি থেকে বাংলাদেশে যে শিল্পায়ন হয়েছে, সেই শিল্পায়ন যখন হয় তখন বাংলাদেশের সুদের হার 17-18% পর্যন্ত ছিল। সেই সময় কিন্তু আমাদের প্রাইভেট ইনভেস্টমেন্টের একটা স্বর্ণ যুগ গেছে বলে আমরা মনে করি। তখন কিন্তু সুদের হার নিয়ে কেউ কোনো কথা বলেননি। সুতরাং এখন যদি ব্যবসায়ীরা বলেন যে সুদের হারের কারণে তারা ব্যবসা করতে পারবেন না কিংবা কস্ট বেড়ে যাবে, তাহলে যখন আমি বলি তাহলে যখন 6 করা হয়েছিল তখন এমন কি বিশাল আপনার বিনিয়োগ হয়েছে। সুতরাং এই 6 সুদের হার যখন ছিল অনেকের ইচ্ছার বিরুদ্ধে এটা করা হয়েছিল, তখন ব্যবসায়ীরা কি তখন অনেক বেশি বিনিয়োগ করতে পেরেছিলেন? সুতরাং তাদের এই দাবি যদি হয় যে সুদের হার বেড়ে গেলে কস্ট অফ ডুইং বিজনেস বেড়ে যায় কিংবা তাদের ব্যবসার খরচ বেড়ে যায়, এটি পুরোপুরি ঠিক নয়। হ্যাঁ, এটাতে এটির একটি প্রতিটা পদক্ষেপের একটি আলাদা কাউন্টার থাকে, এফেক্ট থাকে। সেটি হচ্ছে সুদের হার বাড়লে অবশ্যই তারা এটা তাদের কস্ট বেড়ে যাবে, কস্ট বেড়ে গেলে জনগণের উপরে এটা আসবে, এটা ঠিক। কিন্তু এট দ্য সেম টাইম আমি যদি বাজারে ঋণ প্রবাহ কমাতে চাই, অর্থ প্রবাহ কমাতে চাই, এটা একটি পদক্ষেপ। কিন্তু এখানে আপনি যদি মনে রাখতে হবে যে কেবলমাত্র মনিটারি পলিসি এখানে নয়, এখানে ফিসক্যাল পলিসির সাথে একটা সামঞ্জস্য থাকা উচিত। আপনার ফিসক্যাল পলিসি যদি তার বিপরীতমুখী যায় তাহলে মুদ্রানীতি দিয়ে ঘটবে না। ফিসক্যাল পলিসির মূল আরেকটি বিষয় হচ্ছে যেটা আমি তার অংশের মধ্যে পড়ে, সেটা হচ্ছে সরকার যদি প্রাইভেট ব্যাংক, কমার্শিয়াল ব্যাংকিং থেকে অথবা প্রাইভেট ব্যাংকিং সেক্টর থেকে ঋণ নিয়ে সরকারের খরচ নির্বাহ করে, সেটি কিন্তু আবার মূল্যস্ফীতিকে উস্কে দেবে। তার কারণ সরকার এই ব্যয়গুলো কিন্তু আপনার আনপ্রোডাক্টিভ খাতে যায়। সুতরাং এইখান থেকে কিন্তু দুটো কাউন্টার হবে, যদি বিপরীতমুখী অবস্থানের কারণে যদি আমি সুদের হার বাড়িয়ে দিয়ে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে চাই, ফিসক্যাল পলিসিতে যদি এটা কন্ট্রোল করা না যায় তাহলে এটা কোনো এফেক্ট আসবে না। একটু ডলারের দামের প্রসঙ্গে আসতে চাই যে ডলারের দাম প্রায় 118 টাকা উঠেছে। টাকার বড় ধরনের অবমূল্যায়ন রয়েছে, সেখানে মুদ্রানীতিতে এটি নিয়ে কি ধরনের, এটি নিয়ে আসলে কিভাবে ভাববে আসলে? প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমার মুদ্রানীতির সাথে আমরা সবকিছু একসাথে যদি মুদ্রানীতিকে সবকিছু প্যানাসিয়া কিংবা রোগ হওয়ার মহৌষধ বলে মনে করি, সেটা ঠিক না। আপনার ডলার টাকার বিনিময় হারের কারণ তো মুদ্রানীতির বিষয়ের সাথে পুরোপুরি জড়িত না। ডলার টাকা হারের বিনিময়ের যে বর্তমান যে অবস্থা যাচ্ছে, ডলার ইজ হাইলি ডিমান্ডেড। ডলার হাইলি ডিমান্ডেড এবং তার সাপ্লাই যদি কম থাকে ডলারের দাম বেড়ে যাবে। আমরা যদি দেশে প্রচুর ডলার আসতো, এখন যা আছে তার ডাবল কিংবা 1.5 গুণ ডলার যদি আমাদের দেশে আসতো, তাহলে অবশ্যই ডলার টাকা মান আপনার টাকার মান বেড়ে যেত এবং এট দ্য সেম টাইম আপনার এই এক্সচেঞ্জ রেট সেটি একটা স্থিতিশীল হতো। এবং এক্সচেঞ্জ রেট যদি স্থিতিশীল না, সেখানে তো মূল্যস্ফীতি বাড়ে। এখন সেই জন্য বলছি যে মুদ্রানীতিতে ডলার প্রভাব বাড়ানোর জন্য মুদ্রানীতি তেমন করণীয় কিছু নেই। ডলার প্রভাব বাড়ানোর জন্য যে 3টি উৎসের কথা বললাম, সেই উৎসগুলোর দিকে নজর দিতে হবে এবং সেখানে কিভাবে বাড়ানো যায় আপনার বৈদেশিক মুদ্রার প্রভাব, সেদিকে নজর দিতে হবে। মুদ্রানীতি দিয়ে যে এখানে খুব কিছু করা যাবে, ডলারের প্রভাব বাড়ানো যাবে, সেটি ভাবা হয়তো ঠিক হবে। সেটি ভাবা উচিত। অনেক ধন্যবাদ ফারিক মনিরুদ্দিন আমাদের সময় দেওয়ার জন্য। অনেকগুলো দিক বিশ্লেষণ করছিলেন, বিশেষ করে আগামীকালকে বোঝা যাবে মুদ্রাস্ফীতি মুদ্রানীতিতে কি আসতে যাচ্ছে। অনেক ধন্যবাদ।